আজকে থেকে তুমি যা পড়বে তাই ইনশাল্লাহ সবকিছু মনে থাকবে, কিন্তু ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই তোমার মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হাউ টু মেমোরাইজ এভরিথিং। আমরা তো লোভী মানুষ, যা পড়ি সবকিছু মনে রাখতে আমাদের ইচ্ছা করে, কিন্তু আসলে এই ক্যাপশনটার মধ্যে একটু ফল্ট আছে। আমাদের ইন্টেনশন কি থাকা উচিত? ইন্টেনশন থাকা উচিত হাউ টু মেমোরাইজ মোর। আমরা যা পড়ছি সেটা যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য, অথবা পরীক্ষার সময় যেন আমরা ভালো মতো উত্তরটা করে আসতে পারি, সেটার জন্য যতটুকু মনে রাখা দরকার ততটুকু মনে রাখা। তো ফার্স্ট অফ অল, আমরা এই ভিডিও শুরুতে একটা কথাই আমি তোমাদেরকে বলি, কখনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবা না। যে একটা ছেলে অনেক ভালো মেধাবী, সে অনেক বেশি পড়া মনে রাখতে পারে তোমার বন্ধু, কিন্তু তুমি পারছো না। তোমার পক্ষেও সম্ভব, কিন্তু জাস্ট স্ট্র্যাটেজিগুলো ফলো করো শেষ পর্যন্ত, তাহলে তুমি দেখবে তুমিও পারবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ফার্স্ট স্লাইডে আমরা কি বলছি, যে একটা স্টাডি প্ল্যানার রাখা। এই স্টাডি প্ল্যানার তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি তোমাদের পড়াশোনার শুরুতে বারবার একটা কথাই বলি, তোমার যে ডেইলি টার্গেট থাকবে সেই ডেইলি টার্গেট সম্পর্কে তোমার নিজের খুব ভালো আইডিয়া থাকতে হবে, খুব ভালো ধারণা থাকতে হবে, যে আজকে তুমি কোন কোন জিনিসপত্র তুমি পড়ে শেষ করতে চাচ্ছ। তুমি কোষ এবং এর গঠন, তুমি একটা চ্যাপ্টার তুমি টার্গেট নিলা, বাট আমার সাজেশন থাকবে যে কোষ এবং এর গঠন, এটার মধ্যে স্পেসিফিক কোন একটা টপিক তোমার যদি টার্গেটে থাকে সেটা তোমার খাতায় লিখে রাখতে হবে। এজন্য এরকম তোমরা একটা নোট খাতা বানাবা। অনেকে মোবাইলের মধ্যে অনেক অ্যাপ ইউজ করে, অনেকে হচ্ছে ডক ইউজ করতে পারে, অনেকে গুগল শিটস ইউজ করতে পারে, মানে ডিজিটাল যত ব্যাপার স্যাপার আছে অনেকে সেগুলো ইউজ করে এটা করার চেষ্টা করে। আমি নিজেও কিন্তু চেষ্টা করছিলাম, কিন্তু বাট ডিজিটালি করতে গেলে ব্যাপারটাই ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। এই জন্য তোমার টার্গেট হবে খাতা কলমে তুমি এই স্টাডি প্ল্যানারটা নিজে বানাবা। এই স্টাডি প্ল্যানারের মধ্যে তোমার 4টা কলাম থাকবে। 1 নম্বর কলামে থাকবে আইটেম, তারপরে থাকবে ডে 1, ডে 7, ডে 30। এটার মানে কি? ধরো আজকে কোষ বিভাজন চ্যাপ্টারটা তুমি পড়লা, কোষ বিভাজন চ্যাপ্টারটা ধরো মায়োসিস টপিকটা তুমি পড়া শেষ করলা, তাহলে এটা হচ্ছে তোমার আইটেম, এটা তোমার আজকের পড়া। তুমি এখানে ডেটটা দিয়ে রাখবা। ডে 1 মানে হচ্ছে তুমি কালকের ডেটটা লিখবা, ডে 7 মানে তুমি 7 দিন পরের ডেট লিখবা, ডে 30 মানে তুমি 30 দিন পরের ডেট লিখবা। তাহলে এভাবে তোমার একটা রিভিশন প্ল্যানার রেডি হয়ে গেল। বুঝতে পারছো জিনিসটা কত সহজ? তুমি একটা নোট খাতা একদম এটার জন্যই অ্যাসাইন করে রাখবা, যে তোমার টার্গেট হবে কি, এই খাতার মধ্যে আমি আমার ডেইলি টার্গেটগুলো লিখবো, আমি আমার রিভিশন প্ল্যানটা সেট করব। কিভাবে সেট করব? ডে 1 অর্থাৎ পরের দিন একটা রিভিশন দিব, 7 দিন পরে একটা রিভিশন দিব, 30 দিন পরে আবার একটা রিভিশন দিব। এভাবে তুমি যদি রিভিশন দিতে পারো তাহলে তুমি পড়া কখনোই ভুলে যাবে না, এবং তোমার কাছে মনে হতে পারে যে এখন আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই ব্যাপারগুলো, এই যে আমাদের ফিলিংসগুলো, সেই ফিলিংসগুলো, ইনফিরিয়রিটি কমপ্লেক্সগুলো আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। তাহলে স্টাডি প্ল্যানার আমাদের বানাতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমরা সবসময় ডিজিটাল ডিজিটালি এটা না করে আমরা খাতা কলমে করার চেষ্টা করব। এবং 3 নম্বর স্টাডি প্ল্যানারটা হবে হচ্ছে ঠিক এই রকম, অর্থাৎ 4টা কলাম থাকবে এই প্ল্যানারের মধ্যে। ওকে, তাহলে এর পরের স্লাইডটা কি দেখি আমরা। আমরা আগের স্লাইডে যেটা নিয়ে আলোচনা করছিলাম, এটা আসলে স্পেসড রেপিটেশন টেকনিক, সায়েন্টিফিক্যালি প্রুভেন। কারণ আমরা যখন কোন একটা জিনিস পড়ি 24 ঘন্টার মধ্যে সেটা 90% ভুলে যাই। তাহলে এভাবে আমরা যদি পরের দিন, 7 দিন এবং 30 দিন পড়ি, তাহলে তুমি দেখবা যে 30 দিন পরেও তোমার পরীক্ষার আগেও এই জিনিসগুলো তোমার মাথায় একদম গেঁথে আছে। ওকে, এবং তুমি ভালো একটা রেজাল্ট অবশ্যই অবশ্যই করতে পারবা ইনশাল্লাহ। নেক্সটে আমরা যাই। আমাদের এখানে লেখা আছে মেক দ্য রিভিশন, অর্থাৎ আমাদের যে রিভিশনের যে টেকনিক, সেই রিভিশনের টেকনিকটা সহজ না, ডিফিকাল্ট। এবং এই রিভিশনের টেকনিকটায় অনেক বেশি টাইম কনজিউমিং করে ফেলি আমরা। আমরা রিভিশনটা কিভাবে দিব, মানে এটা কি অ্যাক্টিভ রিকল করব নাকি জাস্ট রিডিং দিব, আমার মন মেজাজের উপর আমার রিভিশনের শিডিউল নির্ভর করে। আমি আজকে রিভিশন দিব না কেন? কারণ আমার মন মেজাজ ভালো নাই। আমার রিভিশন দিতে কেন ইচ্ছা করে না? কারণ আমি একই জিনিস বারবার পড়তে ইচ্ছা করে না। এভাবে আমরা আমাদের মুডটাকে রিভিশন প্রসেসের মধ্যে নিয়ে আসি, যার জন্যই মেইন সমস্যাটা হয়। তাহলে আমার যদি এই রিভিশনটাকে কনসিস্টেন্ট করতে চাই, ডেইলি একটা টার্গেট বানাতে চাই, ডেইলি একটা হ্যাবিট বানাতে চাই, তাহলে এই রিভিশনটাকে 3টা ক্রাইটেরিয়ায় ফেলতে হবে। নাম্বার 1, এটাকে ইজি করতে হবে। নাম্বার 2, এটাকে লেস টাইম কনজিউমিং, যেন তোমার মনে না হয় রিভিশন দিতে গিয়ে আমার পুরো দিনটাই তো চলে গেল। এই জিনিসটা, এই
চিন্তা ভাবনাটা যেন না হয়, এজন্য এটাকে লেস টাইম কনজিউমিং করে নিয়ে আসতে হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে নট হ্যাফাজার্ড। নট হ্যাফাজার্ড কথার মানে কি, তুমি একটু কথা চিন্তা করো। তুমি ধরো বায়োলজির জন্য অথবা ফিজিক্স কেমিস্ট্রির জন্য অনেকগুলা বই পড়াশোনা করতেছো, এক্সট্রা ইনফো পড়তেছো, কিংবা যে কোনো একটা ক্লাস থেকে তুমি নতুন একটা ইনফরমেশন তুমি শিখছো। তো তোমার ক্ষেত্রে ঘটনাটা কি হয়, তোমার ধরো 4টা বইয়ের মধ্যে তোমার তো নিজের একটা বই আছেই, বায়োলজি সেকেন্ড পেপারের কথা যদি ধরি, গাজী আজমল স্যারের বই আমাদের মেইন বই। এক্সট্রা ইনফোর জন্য আমাদের আলিম স্যারের বই দেখতে হয়, মাজেদা ম্যাডামের বই দেখতে হয়। তাহলে 3টা বইয়ের মধ্যে তুমি আলাদা আলাদা ভাবে হাইলাইট করে রাখছো। এরপরে তুমি যখন আমাদের ক্লাস করতেছো, সেই ক্লাস করার পরে নোটটা তুমি আলাদা একটা খাতায় করতেছো। ওকে, তো পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিতে যাও, তোমার তো মনে একটা ভয় কাজ করে যে ভাই পরীক্ষার আগে আমার সবকিছু রিভিশন দিয়ে যেতে হবে। এবং যখন তুমি পরীক্ষার আগে সবকিছু রিভিশন দিতে না পারো, তখনই মেইন সমস্যাটা হয়। কি মেইন সমস্যা? তোমার কাছে মনে হয় যেহেতু আমি সবকিছু পড়ে শেষ করতে পারি নাই, তাহলে পরীক্ষা দিয়ে আমি কি করব। এভাবে পরীক্ষাটা থেকেও তুমি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকো। এই জন্য তোমার টার্গেট সবগুলো জায়গা থেকে ইনফরমেশন গুলো নিয়ে একটা বইয়ের মধ্যে নিয়ে আসা। ওকে, তো এটা কিভাবে করি, এটা আমি একটা টেকনিক শেয়ার করি তোমাদের সাথে। এক্সট্রা ইনফো আরটিডিএস এর কিন্তু একটা আমাদের যে ফুল সেট বই চলে আসছে নতুন এডিশনের, তো এই ফুল সেট বইয়ের মধ্যে মোট 16টা বই আছে। এই 16টা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে আরটিডিএস এক্সট্রা ইনফো বই। তাহলে তোমার পড়ার লোডটা এই এক্সট্রা ইনফো বইটা হচ্ছে কমাই ফেলে। কিভাবে? তুমি তো তোমার মেইন বই থেকে পড়তেছো, এই এক্সট্রা ইনফো এই একটা বইয়ের মলাটে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার যত এক্সট্রা ইনফো পড়া দরকার সবগুলো একসাথে কম্পাইল করে দেয়া আছে। এটা একটা টেকনিক হতে পারে যে তুমি এক্সট্রা ইনফো বই থেকে পড়াটা পড়তেছো। আরেকটা টেকনিক আমি ইউজ করতাম, যে এক্সট্রা ইনফোগুলা আমি আমার নিজের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে শর্ট করে লিখে রাখার চেষ্টা করতাম। ওকে, টপিক তো আর অন্য মানে আসমান থেকে উদয় হয় নাই। গাজী আজমল স্যারের বইয়ে যে টপিক আছে, আলিম স্যারের বইয়ে সেই একই টপিক আছে, জাস্ট একই টপিকের উপর আলিম স্যারের বইয়ে এক্সট্রা কিছু তথ্য থাকতে পারে। সেই তথ্যটা আমি গাজী আজমল স্যারের বইয়ে আলাদা করে একটু লিখে রাখতাম। তাহলে আমার জন্য রিভিশন দিতে ব্যাপারটা সুবিধা হতো। এভাবে তোমাদের টার্গেট থাকবে যে রিভিশনটাকে গুছিয়ে নিয়ে আসা, যেন পরীক্ষার সময় তোমার মানে কয়েকটা ঘাটে গিয়ে জল খেতে না হয়। তুমি যেন একটা বইয়ের মলাটে সবগুলো রিভিশনটাকে নিয়ে আসতে পারো, এটা হচ্ছে তোমার টার্গেট। তাহলে 3টা আমরা ক্রাইটেরিয়া শিখলাম। রিভিশনটাকে আমার ইজি করতে হবে যাতে আমি ভয় না পাই, এটাকে লেস টাইম কনজিউমিং করতে হবে, এবং দ্য লাস্ট ওয়ান, এটাকে হেফাজত করা যাবে না, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। নেক্সটে দেখো আমার একটা স্লাইড, এখানে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তুমি তোমার বইয়ের একটা পাতাকে রিভিশনের একটা ম্যাটেরিয়াল বানাইতে পারো। এখানে দেখো, এখানে 2টা পেজ তোমরা দেখতে পাচ্ছ। একটা পেজে রাইবোজোম নিয়ে কিছু কথাবার্তা বলা ছিল, আরেকটা পেজে হচ্ছে গলজি বডি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো রাইবোজোম নিয়ে তুমি যখন পড়াশোনা শেষ করলা, তখন তুমি এই বইয়ের উপরের যে ফাঁকা জায়গাটা, নিচের যে ফাঁকা জায়গাটা, এই যে পাশের যে ফাঁকা জায়গা, এই জায়গাগুলো তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারো খেয়াল করো। আমি এখানে কয়েকটা কথা লিখছি। ছত্রাকে রাইবোজোম, স্তন্যপায়ী প্রাণীতে রাইবোজোম, রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের অনুপাত এবং ধাতব আয়ন, এই লেখাগুলো কিন্তু তুমি লিখবা এই পেজের মধ্যে ফাঁকা জায়গাগুলোতে। তাহলে এটা আমি কি লিখলাম? রাইবোজোমের মধ্যে যে ইনফরমেশন গুলো আমার মনে থাকে না, রাইবোজোমের মধ্যে যে ইনফরমেশন গুলো আমার পড়ার সময় অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে, সেই প্রশ্নগুলো আমি এই বইয়ের ফাঁকা জায়গাগুলোতে লিখে রাখতেছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমার রিভিশনটাকে এটা সহজ করবে। তুমি যখন এই বইটা উল্টাবা, তখন তুমি কোন কোন লাইন তোমার মিস যায়, কোন কোন লাইন তোমার মনে থাকে না, সেটা মনে থাকতে তোমার বাধ্য হবে তুমি যদি এভাবে পড়তে পারো। তাহলে এভাবে 1 পৃষ্ঠা পড়ার পরে মাত্র 1টা মিনিট সময় লাগে এই কাজটা করতে। তাহলে আমি লিখছি ছত্রাকে রাইবোজোম, তাহলে পড়ার পরে তুমি একটু মনে করার চেষ্টা করবা যে ছত্রাকে রাইবোজোম তাহলে কোনটা যেন পাওয়া যায়, রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের অনুপাত যেন কত, 1:1। এই প্রশ্নগুলো দেখে দেখে তুমি মনে মনে অ্যান্সার করার চেষ্টা করবা। আমি কিন্তু ফুল লাইনও এখানে লিখি নাই, আমি লিখছি স্তন্যপায়ী, কারণ আমি জানি যে এটা রাইবোজোম থেকে আমি লিখছি, যেহেতু আমি জানবো না। আমি এখানে দেখো রাইবোজোম পুরো কথা লিখি নাই, রিব লিখছি। আমার নিজের যেটা বুঝতে, তুমি যে জিনিসটা বুঝতে পারবা সেটাই তুমি লিখবা, শর্ট করে লিখবা, যেন কম টাইমে কম জায়গার মধ্যে তুমি রিভিশনটাকে সাজায় নিয়ে আসতে পারো। ধাতব আয়ন কি কি আছে, মানে রাইবোজোমের মধ্যে কি কি ধাতব আয়ন পাওয়া যায় সেটা আমার মনে করতে হবে। এভাবে এই টেকনিকটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল টেকনিক। তাহলে আমরা একই জায়গায়
সব ইনফরমেশন ম্যাটেরিয়াল যা আছে সবকিছু একসাথে গুছিয়ে নিয়ে আসলাম, 1 নাম্বার। 2 নাম্বার, আমার স্টাডি প্ল্যানারের মধ্যে আমার দেয়া আছে যে আমি কখন কখন এই চ্যাপ্টার বা এই টপিকগুলো রিভিশন দিব। নাম্বার 3, আমি অ্যাক্টিভ রিকল করতেছি, আমি চিন্তা করে মনে করে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি যে কোন কোন ইনফরমেশন আমার মনে থাকে না। তুমি বলো, এভাবে তুমি যদি পড়তে পারো তাহলে তোমাকে কে আটকাবে ভাই? ইনশাআল্লাহ কোনোভাবেই তোমাকে আটকানো সম্ভব না। তুমি শুধু আল্লাহর নাম নিয়ে, তোমার সৃষ্টিকর্তার নাম নিয়ে তুমি নিজের পড়াশোনাটা কন্টিনিউ করো, তুমি হচ্ছে কনসিস্টেন্টলি এই রাস্তাটায় হেঁটে যাও। আমি বলি, আমাদের মধ্যে একটা ওভার স্যাটিসফ্যাকশন কাজ করে, এটা একটা বড় সমস্যা, বুঝছো? তাহলে ওভার স্যাটিসফ্যাকশন করলে কি হয়, আমি একটা দিন 2টা দিন খুব ভালো মতো আমার পড়াশোনা করতে পারলাম, আমি 1 দিন 2 দিন খুব ভালো মতো রিভিশন দিতে পারলাম, কিন্তু এটাকে লং রানে আমি টিকিয়ে রাখতে পারবো না। এই জন্য ওভার স্যাটিসফাইড হওয়া যাবে না কখনোই। তুমি দেখবা তুমি সারাদিন ভালো করে পড়ছো, রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার স্ক্রল করতে খুব ইচ্ছা করে, তুমি হয়তো সারা দিনে মোবাইলটা হাতে নাও নাই, কিন্তু এই যে রাতে স্ক্রল করলা, রাত 2টা 3টা পর্যন্ত জাগলা, তোমার স্লিপ সাইকেল নষ্ট হবে, তোমার স্টাডি রিদম নষ্ট হবে, তোমার ডেইলি রুটিনটা একদম এলোমেলো হয়ে যাবে। এই জন্য ওভার স্যাটিসফাইড হওয়া যাবে না, আমাদের প্রসেস হবে স্লো অ্যান্ড স্টেডি এবং কনসিস্টেন্টলি আমরা আমাদের সাফল্যের দিকে এগিয়ে যাব। ওকে, তো এক্সট্রা ইনফো বইটার কথা আমি বলছিলাম, এই বইটা আসলে কিসের মধ্যে আমরা পাই? আমাদের আরটিডিএস এর যারা অনলাইন কোর্সগুলোতে যুক্ত আছো, অথবা রোড টু ডিএমসির অফলাইন ব্রাঞ্চ ময়মনসিংহে অথবা ঢাকার মিরপুরে ফার্মগেটে যারা যুক্ত আছো আমাদের সাথে, তারা আমাদের কাছ থেকে এই আমাদের অফলাইন ম্যাটেরিয়াল গুলো, এই যে বইয়ের যে ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছ, এই 16টা বই হচ্ছে তোমরা অর্ডার করতে পারবা। ওকে, তো এই 16টা বই বানাতে আমাদের অনেক পরিশ্রম গেছে এবং নিউ এডিশনে আমরা বেশ অনেক কিছু অ্যাডও করছি আসলে। তো কথা কি, যারা আমাদের সাথে এই কোর্সগুলোতে যুক্ত থাকবা, আরডিডিএস এর অনলাইন কোর্স, সেটা হতে পারে গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচ, সেটা হতে পারে এইচএসসি 26-এর জন্য মেডিকেল ব্যাচ, অথবা এইচএসসি 27-এর জন্য অ্যাডভান্সড প্রি মেডিকেল ব্যাচ, তারা সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই বইগুলো আলাদা কিছু মূল্য দিয়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং আমরা আমাদের প্রোডাকশন কস্ট থেকে লাভও করি নাই আসলে তোমাদের অনারে, যেহেতু যারা আমাদের কোর্সে যুক্ত থাকবে তাদের অনারে বইগুলো এভাবে সেল করার জন্য। তো যাই হোক, এই বইগুলো প্র্যাকটিস করলে তোমার অ্যাক্টিভ রিকলের যে ব্যাপার বললাম না, কারণ বইগুলোতে আমরা এমসিকিউ এমনভাবে অ্যাড করছি যেন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন বাদ না যায়, 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটা এমসিকিউ এর কিন্তু আলাদা করে ডিটেইলসে ব্যাখ্যা দেয়া আছে, যে ব্যাখ্যাগুলো পড়লে তোমার দেখা যাবে মেইন বইটা ইনশাল্লাহ ভালো মতো রিভিশন হয়ে যাবে। এটা তোমার একটা ম্যাটেরিয়ালস, মেইন বই আমাদের হচ্ছে মা, মেইন বইকে কখনো বাদ দিতে পারবো না। আমাদের প্র্যাকটিস বইগুলো তোমাদের প্র্যাকটিসটাকে অনেক উন্নত করবে, তোমার প্রস্তুতিটাকে অনেক শানিত করবে ইনশাল্লাহ। তো এই তো, তোমরা যদি আমাদের কোর্স ডিটেলস অথবা ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করতে পারো। তাহলে এই তো, কথা দাও এবং কমেন্টে একটু লেখো যে ইনশাল্লাহ আমি পারবো, আমার পক্ষে সম্ভব। এই বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করতে হবে এবং বারবার নিজেকে এইভাবে সাহস দিয়ে যেতে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ তুমি সফলতা পাবেই, ইনশাল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবেই, আল্লাহ ভরসা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।